কিরে, এখনো বেঁচে আছিস? আমি তো ভেবেছিলাম মারা গেছিস। রাগে আমার রক্ত গরম হয়ে গেল। সানিয়ার আইমান সবকিছু শুনে ফেলে। ওদেরকে দেখে তামান্না চোরের মতো ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন থেকে আমি আর ওর সাথে কথা বলি না, এমনকি আমি আমার নিজের রুমেও যাই না। অসুস্থতার জন্য কলেজে যেতে পারছি না। তামান্না ঠিকই কলেজে যাচ্ছে। ও যে কলেজে গিয়ে ঠিক কী করে তা আমি খুব ভালো করেই জানি। এভাবে আরও 1 সপ্তাহ পেরিয়ে গেল। তামান্নার আচরণ দিন দিন আরও খারাপ হতে লাগল। একদিন সকালে ঘুরতে বের হয়েছি, এমন সময় ফাহাদের কল আসলো। কিরে, কি অবস্থা তোর? এই তো আমরা ভালো। তোর কি অবস্থা? আমারও ভালো। তো কি মনে করে ফোন করলি? দোস্ত, তুই যে একটা ছেলের ছবি দিয়েছিলে মনে আছে? তো কি হয়েছে এখন? ওই ছেলেটাকে দেখলাম পার্কে একটা মেয়ে নিয়ে বসে আছে। আরে কি বলিস, কোন পার্কে? তারপর ফাহাদ আমাকে ঠিকানা দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। তার মানে তামান্না কি কলেজের নাম করে পার্কে ঘুরতে গেছে? কেমন যেন খারাপ লাগছে। বিয়ের পর স্বামীকে রেখে অন্য ছেলের সাথে কেউ ঘুরতে যায়, আর ছেলেটা কেমন একটা বিবাহিত মেয়েকে নিয়ে ঘুরতে যায়, অথচ মা এসব কথা শুনে আমাকে সন্দেহ করে। না, এত কিছু ভেবে লাভ নাই। এখন চুপচাপ পার্কে যাই, তারপর ওদের দুজনের কিছু ছবি তুলে নিয়ে আম্মুকে দেখাতে হবে। তাহলে ডিভোর্সটা দিতে খুব সুবিধা হবে। তাড়াতাড়ি পার্কে গেলাম। ফাহাদ সেখানে দাঁড়িয়ে আছে। তারপর ফাহাদ ও আমি দুজন পার্কের ভেতরে চলে গেলাম। দেখলাম সেই ছেলেটি, যেই লোক পাঠিয়ে আমাকে নেড়েছিল, আর তামান্নাও, যার বাইকে ঘোরাঘুরি করে। ছেলেটাকে স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু তামান্নার মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। আমার পিছন থেকে দেখে কেন যেন মনে হচ্ছে এটা তামান্না নয়। উল্টো পথে গিয়ে দেখি আমার ধারণাই ঠিক, মেয়েটা তামান্না নয়। তার মানে ছেলেটা এরকম আরও অনেক মেয়ের সাথে প্রেমের অভিনয় করে। শালাকে দেখলেই মনে হয় একটা প্লেবয়। আর কিছু না ভেবে চুপচাপ পকেট থেকে ফোনটা বের করে ভিডিও করতে লাগলাম। আহা, কি সুন্দর! দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে, হাতে হাত রেখে হাসাহাসি করছে। আমি ফাহাদকে বললাম, তুই ভিডিও করতে থাক, আর আমি যেটুকু ভিডিও করেছি সেটা তামান্নাকে হোয়াটসঅ্যাপ করে দেই। বলে সাথে সাথে তামান্নাকে ভিডিওটা পাঠিয়ে দিলাম। তামান্না ভিডিওটা দেখে আমাকে বারবার কল দিতে লাগল, কিন্তু আমি কলটা রিসিভ করছি না, বারবার কেটে দিচ্ছি। তারপর সে আমাকে একটা মেসেজ করল, জায়গাটা কোথায় জানার জন্য। তারপর আমি পার্কের ঠিকানাটা লিখে তামান্নাকে পাঠিয়ে দিলাম। আমি আর ফাহাদ সেখানে দাঁড়িয়ে রইলাম। 10 মিনিট পর দেখলাম তামান্না পার্কে চলে আসলো। তামান্নাকে দেখে আমি আর ফাহাদ দুজনে গাছের আড়ালে লুকিয়ে গেলাম। দেখছি তামান্না ছেলেটাকে পাগলের মতো খুঁজতে লাগল। তারপর অনেক খোঁজাগুজি শেষে ছেলেটাকে দেখতে পাই। ছেলেটাকে দেখে কোনো কথা না বলে সোজা ছেলেটার কাছে গিয়ে শার্টের কলার ধরে 2টা চড় ছেলেটার গালে বসিয়ে দেয়। ছেলেটা সেটা দেখে তামান্নার দিকে রাগী চোখে তাকালো। এরপর তামান্না বলতে শুরু করল, ছি, তোর লজ্জা করে না আমার সাথে রিলেশন চলাকালীন অন্য একটা মেয়ের সাথে কিভাবে ঢলাঢুলি করতে? তুমি যা ভাবছো তা নয়, আমার কথাটা একবার শোনো। তোর কথা কি শুনবো? যা দেখার তা তো নিজের চোখেই দেখলাম। তামান্নার এসব কথা শুনে ছেলেটার পাশে থাকা মেয়েটিও অনেক রেগে গিয়ে ছেলেটাকে একটা চড় মেরে সেখান থেকে চলে যায়। আমি আর ফাহাদ এসব দেখছি আর হাসছি। এবার ঠেলা সামলাও প্লেবয়। মেয়েটা চলে যাওয়ার পর ছেলেটা তামান্নার গালে একটা চড় বসিয়ে দেয়। সাথে সাথে রক্ত আমার মাথায় উঠে গেল। ইচ্ছা করছে ছেলেটাকে এখানে মেরে পুঁতে ফেলি, কিন্তু না, তামান্নাও আমাকে অনেক কষ্ট দিয়েছে, আর তাই এবার সে বুঝুক ভালোবাসার মানুষ কষ্ট দিলে তা কেমন লাগে। বেশি আলগা পিরিত দেখালে এমনটাই হয়। ছেলেটা তামান্নাকে বলতে লাগল, তুই আমাকে ফারিয়ার সামনে অপমান করলি কেন? বেশ করেছি। তুই আমার সাথে রিলেশনে থেকে অন্য একটা মেয়ের সাথে কি করছিস? হ্যাঁ, রাখ তোর রিলেশন। তুই ভাবলি কি করে আমি তোর সাথে রিলেশন করছি? মানে আমি কোনোদিন তোর সাথে রিলেশন করিনি। তোর সাথে যা ছিল সেটা হচ্ছে টাইম পাস। আর তুই ভাবলি কি করে তোর মতো একটা মেয়েকে আমি আমার বউ বানাবো? কেন? আমাকে বিয়ে করতে পারবে না কেন? যে মেয়ে বিয়ের পর স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, বাসার স্বামী রেখে অন্য একটা ছেলের সাথে রিলেশন করে, তাকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। প্রপোজ করার সময় মনে ছিল না? সবই মনে ছিল, কিন্তু আমি তো তোর সাথে রিলেশন করিনি। যা করেছি তা হচ্ছে টাইম পাস, টাকা নেওয়ার জন্য, আর তোর শরীর ভোগ করার জন্য। টাকা তো অনেক আগেই খেয়েছি, কিন্তু তোর শরীরটা ভোগ করতে পারিনি। তাই এতদিন আমার নাটকটা চালিয়ে যেতে হলো। আমি বিয়ে করব ফারিয়াকে, ওর বাবার অনেক টাকা আছে। তোর বাবার কি আছে? এটা শুনে তামান্না ছেলেটাকে আরেকটা চড় মারে, তারপর কান্না করতে করতে বলছে, তোর মতো বাটপার আমি আমার জীবনেও দেখিনি। আমি শুধুমাত্র তোর জন্য শিহাবকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আর না। আজকে থেকে আমাদের সম্পর্ক এখানেই শেষ। আর কোনোদিন আমার সামনে আসবি না। এটা বলে তামান্না কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। আর এইদিকে ছেলেটা গালে হাত দিয়ে অ্যাবলের মতো দাঁড়িয়ে আছে। তামান্না কথা ভেবে খুব খারাপ লাগছে।
বেচারি খুব ভালোবাসত ছেলেটাকে। আবার আমার অনেক ভালো লাগছিল যে আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছে। এবার ঠেলা বোঝ। আর কিছুদিন অপেক্ষা কর, আমি ওটুকে ডিভোর্স দিয়ে দিব। তখন বুঝবি এই শিহাব তোর জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, আমি ফাহাদকে ধন্যবাদ দিলাম, কারণ সে আজকে খবরটা না দিলে ছেলেটা হয়তো তামান্নার সাথে ফিজিক্যাল রিলেশন করত। আল্লাহ বাঁচাইছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তারপর পকেট থেকে ফোনটা বের করে আমার বন্ধুদের সবাইকে একটা মেসেজ ফরওয়ার্ড করলাম। দুপুরে সবাই রেস্টুরেন্টে আসিস, আমি আজকে ট্রিট দিব। মেসেজটা পেয়ে সবাই ল্যাজ উঠিয়ে রেস্টুরেন্টে তাড়াতাড়ি চলে আসলো। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আইমান আমাকে জিজ্ঞাসা করল, হঠাৎ এমন ট্রিট দিচ্ছিস কেন? তারপর আমি সবাইকে সব ঘটনা খুলে বললাম। সবাই ঘটনা শুনে অনেক খুশি হলো। এরপর আমি সানিকে বললাম, ডিভোর্স পেপার রেডি হতে আর কতদিন সময় লাগবে? সানি আমাকে বলল, আর কিছুদিন সময় লাগবে। বিকেলে আর বাসায় গেলাম না, সবার সাথে বসে আড্ডা দিলাম। রাতে বাসায় ফিরলাম। সারাদিন বাসায় যাইনি, তাই বাসায় যেতেই আম্মু আমাকে বলল, কিরে, সারাদিন কই ছিলি? এই তো বন্ধুদের সাথে। এই অসুস্থ শরীর নিয়ে বন্ধুদের সাথে কি? এমনি বাসায় ভালো লাগছিল না, তাই। এই, তোর তামান্নার সাথে কিছু হয়েছে নাকি? কই না তো। সে দুপুরে কলেজ থেকে আসার পর থেকে রুমের মধ্যে একা একা শুলে আছে। খেতে বললাম, খাবার খাচ্ছে না, রুম থেকে বেরও হচ্ছে না। আমি কিছু জানি না। দেখ তো বাবা, মেয়েটা কিচ্ছু খাচ্ছে না। এমন করলে তো শরীর খারাপ করবে। নিজের ছেলে যে না খেয়ে আছে সেদিকে খেয়াল নেই। আচ্ছা, দেখছি কি করা যায়। হ্যাঁ, যা ডেকে নিয়ে আয়। আমি তোদের দুজনের জন্য খাবার রেডি করছি। তারপর আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখলাম তামান্না উল্টো হয়ে শুয়ে আছে। আমাকে দেখে উঠে বসে পড়ল। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে এসে তামান্নাকে বললাম, আম্মু খাবার জন্য ডাকছে, খেতে চলেন। আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খাও। আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। যেই মেয়ে আমাকে তুই ছাড়া কোনোদিন কথা বলেনি, আজকে সেই মেয়ে আমাকে তুমি করে বলছে। খাবেন না কেন? আম্মু বলল, দুপুরেও তো কিছু খাননি, আপনার গালে এসব কিসের দাগ? ওসব কিছু না, মশা মারতে গিয়ে দাগ পড়েছে। তাড়াতাড়ি খেতে চলেন, সবাই বসে আছে। বললাম তো আমি খাবো না, তুমি যাও। কি আর করা, আমি খেতে চলে গেলাম। আমাকে একা দেখে মা বলল, কিরে, আসলো না খেতে? ও নাকি খাবে না, অসুস্থ। ও আল্লাহ, বলিস কি? ডাক্তারকে খবর দে তাড়াতাড়ি। আরে আম্মু, এত চিন্তা করো না তো। তেমন কিছু না, এমনি একটু অসুস্থ, ঠিক হয়ে যাবে। আমি আর কিছু না বলে খাবার খেয়ে রুমে যেতে লাগলাম। তখন মা বলল, বাবা শোন, আমি বলছিলাম কি খাবারটা রুমে নিয়ে যা, ওর খিদে লাগলে খেয়ে নেবে। প্লিজ বাবা, খাবারটা রুমে নিয়ে যা। কি আর করার, নিজের অনিচ্ছা সত্ত্বেও খাবারটা রুমে নিয়ে যেতে হলো। তারপর খাবারগুলো টেবিলের ওপর রাখলাম, আর তামান্নাকে বললাম, ভাত নিয়ে আসছি, খেয়ে নিন, না হলে শরীর খারাপ করবে। আর কিছু না বলে একটা বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। তামান্না কিছু একটা বলতে গিয়েও বলল না। রাতে কিছু একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি তামান্না পাগলের মতো খাবারগুলো খাচ্ছে। আমি মুচকি মুচকি হাসছি, আর মনে মনে বলছি, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। আমি না দেখার ভান করে শুয়ে আছি। তামান্না একবার খাবার খাচ্ছে, আর একবার আমার দিকে তাকাচ্ছে। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে তো আমি অবাক, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তামান্না ওর কম্বলটা আমার গায়ে পেঁচিয়ে কোথায় যেন গেছে। উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাবার টেবিলে গিয়ে তো আমি আরও অবাক, কারণ আজ খাবার টেবিলে আমার সব ফেভারিট আইটেমগুলো সাজিয়ে রাখা হয়েছে। ঘটনা কি? আজ তো কোনো বিশেষ দিন না। তারপর আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, আজকে এত সব রান্না কেন? তামান্না নিজের হাতে আজ সব রান্না করেছে, শুধুমাত্র তোর জন্য। এই কথা শুনে আমি একটু চমকে গেলাম। আসলে মেয়েদের মন বোঝা একদমই সহজ বিষয় না। এরা কখন কি করে নিজেরাও জানে না। কিছু না বলে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে বাহিরে চলে গেলাম। আজ বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য যাচ্ছি না, একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি। বসে বসে তো অনেক খেলাম, এবার একটু ফ্যামিলির পাশে দাঁড়াই। ইন্টারভিউ দিয়ে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে রাতে বাসায় আসলাম। তারপর সবাই একসাথে ডিনার করলাম। এরপর আমি রুমে গিয়ে বসে বসে একা একা মোবাইল চালাচ্ছি। এমন সময় তামান্না আসলো। আমি উঠে ছাদে চলে গেলাম। ছাদে বসে বসে কিছুক্ষণ গান শুনলাম। তারপর রুমে এসে দেখি তামান্না এখনো বসে আছে। কি ব্যাপার, আপনি এখনো ঘুমাননি? একটু পরে ঘুমাবো, তোমাকে একটু কথা বলবো তো তাই। বলেন। আমাকে আর আপনি করে বলতে হবে না, তো কি বলবো? এখন থেকে তুমি তুমি করে বলবে। নো থ্যাঙ্কস। তারপর খাট থেকে বালিশ নিয়ে সোফায় ঘুমাতে যাব। এমন সময় তামান্না আবারও বলল, সোফায় না ঘুমাইলে হয় না? সোফায় না ঘুমালে কোথায় ঘুমাবো? এখন থেকে তুমি ঘাটে ঘুমাবে। কেন? আপনার বকা খাওয়ার জন্য নাকি? চর খাওয়ার জন্য? দেখেন, আমারও একটা পার্সোনালিটি আছে। শোনো শিহাব, এতদিন যা কিছু করেছি তার জন্য সরি। আমি আর কিছু না বলে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। তুই কি ভেবেছিস
তোর নরম নরম মিষ্টি কথা আমি পটে যাব? তুই এখনো শিহাবকে চিনিসনি। আমি তোকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি যখনই তোর কাছে যেতাম তখনই অপমান ছাড়া আর কিছু পাইনি। এইসব অনেক কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। রাতে কারো ঘুমনির শব্দে ঘুমটা ভেঙে গেল। ড্রিম লাইটের আলোয় রুমের মধ্যে সবকিছু একটু একটু দেখা যাচ্ছে। দেখলাম তামান্না শুয়ে শুয়ে কান্না করছে। ও কান্না করুক, তাতে আমার কি? আমি বালিশটা কানের উপর চাপা দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো নরম হাতের স্পর্শে ঘুমটা ভেঙে গেল। হালকা চোখ খুলে দেখি তামান্না আমার মাথায় হাত বুলোচ্ছে। আমিও না বোঝার ভান করে ঘুমিয়ে আছি। একটু পর সে উঠে গোসল করতে চলে গেল। গোসল করে এসে আমাকে ডাকতে লাগল। ঘুম থেকে উঠে আমিও ফ্রেশ হয়ে নিলাম। সকালবেলা নাস্তা করে শুয়ে শুয়ে ফেসবুকিং করছি। এমন সময় আয়মান কল দিয়ে বলল, দোস্ত, তোর চাকরিটা হয়ে গেছে। আমি খবরটা শুনে অনেক খুশি হয়ে গেলাম। যাক, এতদিন একটু পরিবারের পাশে দাঁড়াতে পারবো। আব্বু আম্মু দুজনকেই খবরটা দিলাম। দুজনেই বেশ খুশি। তামান্নাকে কিছুই বললাম না। তারপর সানিয়া আয়মানের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। বাসায় ফিরতেই তামান্না আমাকে বলল, কংগ্রাচুলেশনস। কংগ্র্যাচুলেশন কেন? নতুন চাকরি পেয়েছো তাই। ও আচ্ছা, ধন্যবাদ। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে অফিসে চলে গেলাম। আজ অফিসের প্রথম দিন অনেক ভালো লাগলো। অফিসের কলিগের সাথে পরিচিত হলাম, বসের সাথে পরিচিত হলাম। এক কথায় দিনটা অনেক ভালো কাটলো। এভাবে আরও 10টি দিন কেটে গেল। তামান্না বারবার আমার কাছে আসতে চায়, আমার সাথে কথা বলতে চায়, কিন্তু আমি ওর সাথে কথা বলি না, কারণ অতীতের কথাগুলো আমি এখনো ভুলি নাই। তামান্নার জন্য আমি এতদিন কলেজে যাই নাই বললেই চলে। সেই দিন কলেজে সবার সামনে অপমান করার পর থেকে আর কলেজে যাই না, শুধু পরীক্ষাটা দিয়ে চলে আসি। পরের দিন অফিসে যাচ্ছি, এমন সময় আম্মু এসে বলল, কিরে, অফিসে যাচ্ছিস? কিছু বলবে? বলছিলাম কি, তামান্নার মা ফোন করেছিল। সে নাকি একটু অসুস্থ, তাই তামান্নাকে ওর মা যেতে বলেছে। তো যাক না, আমি কি বারণ করেছি? না মানে, আমি বলছিলাম কি, তুই যদি দিয়ে আসতি তাহলে খুব ভালো হতো। আমি কিভাবে দিয়ে আসব? অফিসে দেরি হয়ে যাবে তো। হবে না, তামান্না রেডি আছে। প্লিজ বাবা, তুই একটু ওকে নামিয়ে দিয়ে যা। কি আর করার, অনিচ্ছা সত্ত্বেও আম্মুর কথা শুনে তামান্নাকে নিয়ে বেরিয়ে পড়লাম। একটা সিএনজি নিলাম। তামান্নার আমি পাশাপাশি বসে আছি, কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলছি না। তামান্নার মুখ দেখে বুঝতে পারছি সে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। তাই দেখে আমি বললাম, কিছু বলবেন কি? তোমার অফিস কখন শেষ হবে? 4টায়। কাজের চাপ থাকলে দেরি হতে পারে। আচ্ছা, একটা কথা বলি। জি বলেন। তোমার অফিসে কি মেয়ে কলিগ আছে? হ্যাঁ, 5 জন আছে। 2 জন আমার পাশেই বসে। ও আচ্ছা। কথা বলতে বলতে তামান্নার বাসার সামনে চলে আসলাম। তামান্নাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসতে যাব এমন সময়? বাসায় আসবে না? না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তাহলে অফিস শেষ করে এসো। না, আর কারো অপমান সহ্য করব না। এমনিতেই অনেক অপমান সহ্য করেছি। কলেজে যাওয়া বন্ধ করে দিছি। আপনি ভিতরে যান। তামান্না কিছু বলতে চাইল, কিন্তু আমি ওর কথা না শুনে সিএনজি ড্রাইভারকে বললাম গাড়ি টান দিতে। তারপর সোজা অফিসে চলে গেলাম। সারাদিন অফিস করে বিকেলে আড্ডা দিয়ে বাসায় গেলাম। আমি বাসায় যেতেই আম্মু আমাকে বলল, কি রে, তুই এখানে কেন? তো কোথায় যাব? তামান্নার বাসায় যাসনি? আমাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে? ভাল লাগছে না, খাবার দাও। তোমার কথা রাখতে গিয়ে আজ আমার জীবন তেজপাতা হয়ে গেল। কি বললি? কিছু না, খাবার দাও তাড়াতাড়ি। আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, আয়। তারপর ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে রইলাম। কি শান্তি! কতদিন পর আজ একটু শান্তি করে বিছানায় ঘুমাবো। এতদিন এই ফকিন্নির জন্য বিছানায় ঘুমাতে পারিনি। মনে হচ্ছে 20টা বছর খাটে ঘুমায় না। শুয়ে শুয়ে গান শুনছি, এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি। আরে, এই আমিটা কে? আরে, আমি তামান্না বলছি। ও আচ্ছা, তো এটা আবার কার নাম্বার? আমার একটা কাজিনের নাম্বার। তুমি ঠিকমতো খাইছো? হ্যাঁ, খাইছি। আপনি খাইছেন? হুম। আচ্ছা, এখন আপনার আম্মু কেমন আছে? জি ভালো। আচ্ছা, তাহলে এখন ফোনটা রাখি, ঘুমাবো। খুব ঘুম পাচ্ছে। কল কেটে দিয়ে ভাবছি, হঠাৎ এত কেয়ার নিচ্ছে কেন? মেয়ে মানুষকে বিশ্বাস করতে নেই। এদের মনে কখন কি চলে তা নিজেরাও জানে না। যাই হোক, তামান্না যে আস্তে আস্তে আমার প্রতি দুর্বল হচ্ছে সেটা আমি ঠিকই বুঝতে পারছি। এভাবে আরও 1 সপ্তাহ কেটে গেল। আমি আরামসে বিছানায় শুয়ে থাকি, খাওয়া দাওয়া করে অফিসে যাই,
আর বন্ধুদের সাথে আড্ডা দিই। তামান্নার সাথে আর কথা বলি না। যদি সে নিজে থেকে কল দেয় তাহলে হাই হ্যালো ছাড়া অতিরিক্ত কোনো কথা হয় না। সেদিন অফিসে কাজ করছি, সানি এমন সময় কল করল। কিরে, কি অবস্থা তোর? এই তো ভালো, তোর কি অবস্থা? আছি রে, বেকার মানুষের আর কি অবস্থা। আচ্ছা শোন, যে জন্য কল করেছিলাম, তোর ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে। বিকেলে পুকুর পাড়ে আসিস, পেপারটা নিয়ে যাস। ধন্যবাদ দোস্ত। শুকনো ধন্যবাদ দিতে হবে না, ট্রিট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আয়মানকে সাথে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। যাক, অবশেষে পেপারটা রেডি হলো। এই পেপারটার জন্য এতদিন যে প্যারায় ছিলাম তা বলো বোঝাবো যাবে না। বিকেলে অফিস শেষ করে পুকুর পাড়ে চলে গেলাম। গিয়ে দেখলাম সানি আর আয়মান বসে আছে। তারপর ওদের সাথে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর ওদের ট্রিট দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু রেগে আছে। কি হইছে আম্মু, এভাবে তাকিয়ে আছো কেন? তোর মোবাইল কই শুনি? আচ্ছা তো, বলে পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করে দেখি মোবাইলটা বন্ধ হয়ে আছে। তোকে কল দেই, কল যায় না কেন? ফোনে চার্জ ছিল না, সেজন্য কল আসেনি। মোবাইল চালাতেই ভালো লাগে, চার্জ দিতে মনে থাকে না? আচ্ছা বাদ দাও তো, কল দিয়েছিলে কেন? তামান্নাকে নিয়ে আসার জন্য। আমি কেন নিয়ে আসতে যাব ওকে? একা একা আসতে পারে না নাকি? নাকি আমি ওর বডিগার্ড? এ কেমন কথা বলছিস? মিটা একা একা আসবে কি করে? তুই যা, ওকে নিয়ে আয়। আমি ওকে নিয়ে আসবো মানে? হ্যাঁ, তুই গিয়ে ওকে নিয়ে আয়, না হলে তোর এই বাড়িতে ঠাঁই নাই। এটা কেমন কথা? হ্যাঁ, এখন চুপচাপ গিয়ে ওকে নিয়ে আয়। কি আর করার, বাসা থেকে বেরিয়ে আবার তামান্নাদের বাসায় গেলাম। ওদের বাসায় গিয়ে দেখি 8:30 বাজে। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছি, কিন্তু দরজা খুলছে না। অনেকক্ষণ পর তামান্নার মা এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। তামান্না উপরে আছে, যাও। ইচ্ছা না থাকা সত্ত্বেও উপরে চলে গেলাম। গিয়ে দেখলাম তামান্না রেডি হয়ে বসে আছে। আমি ওকে বললাম, রেডি হইছেন? আম্মা ফোন করেছিল, কিন্তু তুমি এত দেরি করলা কেন? অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা চলুন। এখন না, পরে যাব, আগে খাওয়া দাওয়া করে নিই। বাসায় গিয়ে খাবো? না, এখান থেকে খেয়ে বাসায় যাব, আম্মু সব রান্না করেছে। কি আর করার, খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সিএনজির ভেতরে কেউ কারোর সাথে কথা বলছিলাম না। মনে মনে ভাবতে লাগলাম, আজ থেকে আর আরাম করে খাটে ঘুমাতে পারবো না। একটু পর বাসায় আসলাম। বাসায় এসে দেখি বাসার সব লাইট অফ করা। দরজায় টোকা দেওয়ার আগে দরজা খুলে গেল। বাসার ভেতরে সব লাইট বন্ধ। তারপর আম্মুকে অনেকবার ডাকলাম, ধুর, কোনো সারা শব্দ নাই। অনেক চিন্তায় পড়ে গেলাম, কোনো অঘটন ঘটল না তো? তামান্না ভয়ে আমার হাত চেপে ধরে রাখল। আমি পকেট থেকে মোবাইলটা বের করে লাইট জ্বালাতে যাব, এমন সময় আমাদের দুজনকে অবাক করে দিয়ে অনেকগুলো লাইট একেবারে জ্বলে গেল। এরপর সানি, আইমান আর আম্মু একসাথে বলে উঠল, Happy birthday to you. Happy birthday, dear Tamanna. Many, many happy return of the day. আমি তো পুরাই টাসকে খেয়ে গেলাম। এসব কে করল, কখন করল, আর কিভাবে করল? আমি তো এই 2 ঘন্টা আগে বাসায় ছিলাম। কই, তখন তো কিছুই ছিল না। আমি শুধু ভাবছি, আর তামান্না মুখে বলল, আম্মু, আপনি কি করে জানলেন আজকে আমার জন্মদিন? আর এত কিছুই বা কে করল? সবাই একসাথে আমাকে দেখিয়ে দিল। আমি তো আবার টাসকি খেয়ে গেলাম। যাই হোক, তারপর সবাই মিলে কেকটা কাটলাম। কেক কেটে তামান্না আমাকে একটু খাইয়ে দিল। তারপর আমিও ওকে খাইয়ে দিলাম। একে একে সবাই খেয়ে নিলাম। সবাই মিলে অনেক মজা করলাম। এরপর সানি, আইমান আর আম্মু তামান্নাকে অনেকগুলো গিফট দিল। আমি বাকি রইলাম। সানি তামান্নাকে বলল, আমি আমার গিফট কাল সকালে দেব। আমি তো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এরপর আমি, সানি আর আইমান ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে আমি সানিকে বললাম, কিরে, তোরা এত কিছু কিভাবে জানলি? আমরা তো কিছুই জানতাম না। আন্টি আমাদের ফোন করে সবকিছু বলেছে, আর আন্টি তোকে সবকিছু জানাতে বারণ করেছে। ও আচ্ছা, এই সানি, তুই যে বললি আমি কাল সকাল ওকে গিফট দিব, ওকে আমি কি গিফট দিব? আরে বেটা, তামান্না তোর কাছে কি চেয়েছিল? ডিভোর্স, তাই না? আর ডিভোর্স পেপার তো রেডি হয়ে গেছে। কাল সকালে ডিভোর্স পেপার তামান্নাকে দিবি, আর এটাই হবে ওর সবথেকে বড় উপহার। একদম ঠিক বলছিস। আজ অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে যাই। এরপর ছাদ থেকে নেমে সানি রায়মানকে একটা রুমে রেখে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি তামান্না বসে বসে মোবাইল চালাচ্ছে। আমাকে দেখে বলল, থ্যাঙ্কস শিহাব, থ্যাঙ্কস কেন? এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে,
ঘুমিয়ে যান, অনেক রাত হয়েছে। এটা বলেই বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় ঘুমোতে যাব। এমন সময় তামান্না বলল, আমার গিফট কই? কাল সকালে অফিসে যাওয়ার আগে টেবিলের ওপর রেখে যাব। ওকে, আচ্ছা একটা কথা বলি, বলেন। সোফায় না ঘুমালে হয় না? সোফায় না ঘুমলে কোথায় ঘুমাবো? খাটে ঘুমাও, অসুবিধা নেই। নো থ্যাঙ্কস, লাগবে না, আপনি ঘুমিয়ে যান। আর কিছু না বলেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি তামান্না আমার আগেই ঘুম থেকে উঠে গেছে। আমি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখি আম্মু রান্না করছে, আর তামান্না সব কিছু ডাইনিং টেবিলে গুছিয়ে রাখছে। তারপর নাস্তা করে রুমে গেলাম। রুমে এসে ডিভোর্স পেপারটা হাতে নিলাম। অনেক কষ্ট হচ্ছে। ডিভোর্স পেপারটা নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, সাইন করতে পারছি না। মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কি করার, হয়তো সে অন্য কারো কাছে ভালো থাকবে আমার থেকে, আর আমিও চাই সে সব সময় ভালো থাকুক। মনকে শক্ত করে সাইনটা করেই ফেললাম। ডিভোর্স পেপারের সাথে আরেকটা ছোট চিটকুট লিখলাম, আজ আপনার জন্মদিনের সবথেকে বড় উপহারটা দেওয়ার চেষ্টা করলাম। আমি জানি এই উপহারটা আপনার জন্য সবথেকে বেস্ট, যেটা আপনি আমার থেকে চেয়েছিলেন। আশা করি আপনিও সাইনটা করে দিবেন। দোয়া করি সবসময় ভালো থাকবেন, আর পারলে আমাকে মাফ করে দিবেন আপনাকে অনেক কষ্ট দেওয়ার জন্য। আর আমি চাই আপনি সবসময় ভালো থাকেন। এরপর চিরকুট আর ডিভোর্স পেপার টেবিলের উপর রেখে অফিসে চলে গেলাম। অফিসে যাওয়ার পথে অনেক পুরাতন একটা বন্ধুর সাথে দেখা, তারপর তার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। বন্ধুর সাথে আড্ডা দেওয়াতে অফিসে যেতে ২০ মিনিট দেরি হলো। এরপর দেরিতে অফিসে যাওয়ার জন্য বসের অনেক ঝাড়ি শুনতে হলো। রাগে মোবাইলটা সাইলেন্ট করে রেখে কাজ করতে শুরু করি। অন্য দিনের তুলনায় আজকে একটু কাজের চাপ বেশি, কিন্তু কিছুই করার নেই। বেশি বাড়াবাড়ি করলে চাকরি থেকে বের করে দেওয়া হবে। বিকেলবেলা অফিস শেষে পকেট থেকে মোবাইলটা বের করতেই আমি পুরো অবাক হয়ে গেলাম। আম্মু ১২২টা কল দিয়েছে। তামান্নার আম্মু অনেকগুলো কল দিয়েছে। সানি, আইমানের কোনো মেসেজগুলো দেখে আমি তো আরও অবাক। একসাথে এতগুলো মেসেজ, এতগুলো কল, ব্যাপারটা কি কিছুই তো বুঝতেছি না। আর এতগুলো কল SMS আসলো, আমি টেরই পাইলাম না। মোবাইলটা হাতে নিয়ে দেখি তামান্না আম্মু আবার ফোন দিছে। আমি ফোনটা রিসিভ করলাম, কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। তারপর আমি কলটা কেটে আমার আম্মুর কাছে কল দিলাম। আম্মু কল ধরছে না। এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। আবার আইমানকে কল করলাম। হ্যালো দোস্ত, কি অবস্থা? কিরে, এতবার কল দিলাম, কল ধরিস না কেন? আসলে অফিসে কাজের চাপ একটু বেশি, তো তাই। তো এখন কোথায় আছিস? এই তো ৩ রাস্তার মোড়ে আছি। তাড়াতাড়ি মোহাম্মদ আলী হাসপাতালে চলে আয়। কেন, কার কি হয়েছে? তামান্না সুইসাইড করতে নিছিল, আমরা সবাই মিলে ওকে হাসপাতালে নিয়ে আসছি। কি, সুইসাইড করতে নিছিল? ও মানে, দাঁড়া, আমি এখনই আসছি বলে আমি ফোনটা রেখে হাসপাতালের দিকে রওনা দিলাম। কেমন যেন টেনশন লাগছে। তামান্না হঠাৎ করে সুইসাইড করতে গেল কেন? হাসপাতালে গিয়ে দেখি আম্মু, তামান্নার আম্মু, সানি আর আয়নার বাইরে বসে আছে। আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, আর আম্মু তো এসে আমাকে একটা ঠাস করে চর মারল। আমি আবুলের মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর তামান্নার আম্মু বলল, বাবা, তোমার সাথে কি তামান্নার কিছু হয়েছে? কই, আমার সাথে তো কিছু হয়নি। তাহলে ও সুইসাইড করতে গেল কেন? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আম্মু এসে বলল, তোকে এতবার কল করলাম, কল ধরিস না কেন? অফিসে কাজে চাপ ছিল, তাই মোবাইলটা সাইলেন্ট করে রেখেছিলাম। লাগবে না তোর চাকরি করা। আজকের পর থেকে তুই আর চাকরি করতে যাবি না। আর তুই আমাকে মিথ্যে বলছিস কেন? আমি কি মিথ্যে বলছি? তামান্না এতদিন তোর সাথে যা যা করেছে আমাকে জানাসনি কেন? তোমাকে এইসব কে বলেছে? আম্মু সানিয়া রায়মানার দিকে দেখিয়ে দিল। আমি বুঝে গেলাম ওরাই আম্মুকে সব ঘটনা বলে দিয়েছে। সানিয়া রায়মানার দিকে আমি রাগী দৃষ্টিতে তাকালাম। ওরা নিচের দিকে তাকিয়ে আছে। এমন সময় ডাক্তার এসে বলল, রোগীর জ্ঞান ফিরেছে। এটা শুনে আম্মু আর তামান্নার আম্মু ভেতরে চলে গেল। সানিয়া রায়মানও যেতে চাইল, কিন্তু আমি ওদের দুজনকে ধরে বললাম, এই তোদের মধ্যে আম্মুকে সব কথা কে বলেছে? কিরে, কথা বলছিস না কেন?